গাজা ইসরায়েলি হামলায় হামাসের মুখপাত্র আবদেল লতিফ আল কানওয়া নিহত হয়েছেন। এছাড়াও প্রথমবারের মতো হামাস বিরোধী বিক্ষোভ হয়েছে উপত্যকায়। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশের নির্বাচন প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার দাবানলে মৃতের সংখ্যা ২৬ জনে পৌঁছেছে। বিশ্বের নানা প্রান্তের এমন সব খবর নিয়ে বিশ্বযোগের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি কানিজ লাবনী। ইসরায়েলি হামলায় হামাসের মুখপাত্র আবদেল লতিফ আল কানওয়া নিহত হয়েছেন। বুধবার গাজায় বিভিন্ন ইসরায়েলি হামলায় কানওয়া ছাড়াও আরও অন্তত ৩৯ ফিলিস্তিনি নিহত হন। এরই মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজায় হামাস বিরোধী যে অভূতপূর্ব বিক্ষোভ শুরু হয়েছে তা প্রমাণ করে যে হামাসকে নির্মূলে তার নীতি সঠিক পথেই এগোচ্ছে। এই আন্দোলনে গাজার সব বাসিন্দাকে যোগ দিয়ে হামাসের অপসারণ ও জিম্মিদের মুক্তির দাবি জানাতে বলেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। সৃষ্টি ঘটকের প্রতিবেদনে বিস্তারিত। ইসরায়েলি বাহিনীর একের পর এক বিমান হামলায় আবারও ভয়াবহ পরিস্থিতি গাজা উপত্যকার ফিলিস্তিনিদের। বুধবার দুটি তাঁবু লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি সেনারা। এর মধ্যে একটি ছিল উত্তরের জাবালিয়ায়, যেখানে হামাসের মুখপাত্র আবদেল লতিফ আল কানওয়া নিহত হয়েছেন। এছাড়াও শিশুসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। অন্য তাঁবুটি ছিল খান ইউনিসে, যেখানে হামলায় আহত হয়েছেন শিশুরা। এছাড়া গাজার উত্তরে গাজা সিটিতে আল সাফতাউই এলাকার একটি অ্যাপার্টমেন্টে ইসরায়েলি বোমা হামলায় বহু মানুষ হতাহত হন। একই দিন গাজা থেকে ইসরায়েলি ভূখণ্ডে দুটি রকেট ছোড়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী IDF। এর মধ্যে একটি রকেট ধ্বংস করা হয়েছে এবং অন্যটি গাজা সীমান্তের কাছে ইসরায়েলি ভূখণ্ডে ভূপাতিত হয়েছে। তবে এই হামলায় তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য জানা যায়নি। এরই মধ্যে গাজায় হামলা বন্ধ করতে চাইলে হামাসকে অপসারণ করে জিম্মিদের মুক্তির দাবি জানাতে হবে ফিলিস্তিনিদের, এমন মন্তব্য করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। আর তা না হলে উপত্যকাটিতে বাসিন্দাদের উচ্ছেদ করে আরও হামলা চালানোর হুমকি দিয়েছেন তিনি। জিম্মিদের মুক্তি না দিলে পুরো গাজা নিজেদের দখলে নেওয়ার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গত কয়েকদিন ধরে আমরা এখন এক দৃশ্য দেখতে পাচ্ছি যা আগে কোনোদিনই দেখা যায়নি। হামাস বিরোধী বিক্ষোভ করছেন গাজার বহু মানুষ। অর্থাৎ তারা বুঝতে পারছেন যে হামাস গাজার জন্য শুধু ধ্বংস আর সর্বনাশ ডেকে আনছে। এটা খুবই জরুরি। এটাই প্রমাণ করে যে আমরা ঠিক পথেই আগাচ্ছি। এদিকে জাতিসংঘ জানিয়েছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় নতুন করে হামলা শুরুর পর গত এক সপ্তাহে 1,42,000 মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। সৃষ্টি ঘটক, ৭১। গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরুর পর এই প্রথম হামাস বিরোধী বিক্ষোভ হয়েছে উপত্যকাটিতে। বুধবার সেখানকার কয়েকশো মানুষ রাস্তায় নেমে হামাসের বিরুদ্ধে স্লোগান দিয়েছে। গাজা থেকে হামাসকে সরে যাওয়ার আহ্বানও জানিয়েছে তারা। একে রীতিমতো বিশ্বাসঘাতকতা বলছে হামাস সমর্থকরা। এর পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে কিনা তাও খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন তারা। আরও জানাচ্ছেন ঋতু সাহা। প্রায় 2 মাসের যুদ্ধবিরতির পর গাজায় নৃশংস হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। ঠিক এমনই পরিস্থিতিতে এবার গাজার ক্ষমতা থেকে হামাসকে সরে যাওয়ার দাবিতে বিক্ষোভ করেছেন শত শত ফিলিস্তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে গাজার উত্তরাঞ্চলে বেত লাহিয়ার মানুষেরা রাস্তায় নেমে বিক্ষোভ করছেন, দিয়েছেন হামাস বিরোধী স্লোগান। এমনকি হামাসকে গাজা ছেড়ে যেতে বলেছেন তারা। বিক্ষোভকারীরা বলছেন, ইসরায়েলের নির্বিচার হামলায় মাটির সাথে মিশে গেছে গোটা এলাকা। অসংখ্য মানুষ তাদের বাবা মা ভাই বোন সহ স্বজনদের হারিয়েছেন। এই পরিস্থিতিতে আর কারোর জন্য কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন বা বিদেশি রাষ্ট্রের স্বার্থ রক্ষার জন্য মরতে চান না তারা। এ সময় বিক্ষোভ দমাতে অস্ত্র ও লাঠি হাতে এগিয়ে এসেছে হামাস সদস্যরা। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে বল প্রয়োগ করতে দেখা গেছে তাদের। এমনকি বিক্ষোভকারীর ওপর হামলার খবরও পাওয়া গেছে। আবার কেউ কেউ বলছে, ফিলিস্তিনিদের বিক্ষোভকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না হামাস সমর্থকরা। উল্টো তারা অভিযোগ তুলে বলেছে, বিক্ষোভে অংশগ্রহণকারীরা বিশ্বাসঘাতক। এই বিক্ষোভের পিছনে কোনো রাজনৈতিক এজেন্ডা আছে কিনা সেটিও খতিয়ে দেখার চেষ্টা করছেন তারা। মূলত ইসলামিক জিহাদের সশস্ত্র সদস্যরা ইসরায়েলের রকেট হামলার পরদিনই এই বিক্ষোভ হয়েছে। এরপরই বেত লাহিয়া ছেড়ে যেতে বাসিন্দাদের নির্দেশ দিয়েছে ইসরায়েল। ঋতু সাহা, ৭১।
ইয়েমেনে লাগাতার মার্কিন হামলার মধ্যে ডোনাল্ড ট্রাম্প বলেছেন হুথিরা শান্তির জন্য মরিয়া হয়ে উঠেছে। হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন তারা সমুদ্র থেকে জাহাজ ছিনিয়ে নিচ্ছিল, এমনকি হুথিদের বিরুদ্ধে মার্কিন বাহিনীর হামলার ফলাফল অবিশ্বাস্য বলেও মন্তব্য করেছেন তিনি। ট্রাম্প জানান সুয়েজ খালে মার্কিন জাহাজ চলাচলের মাত্র 20% চালু আছে। তাদের ভিন্ন পথ দিয়ে যেতে হয়, যা ভ্রমণের জন্য কয়েক সপ্তাহ বেশি সময় নয়, এবং এটি সত্যি বাণিজ্যকে প্রভাবিত করে। কিন্তু হুথিরা প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তারা শান্তি আলোচনা করতে চায়। ট্রাম্প বলেন হুথিরা শান্তি চায় কারণ তাদের কাছ থেকে নরক ছিটকে যাচ্ছে। এর আগে ইয়েমেনে সামরিক হামলার পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রের শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যে একটি গোপন আলোচনা ফাঁস হয়ে যায়। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ সম্প্রতি দেশটির হুথি গোষ্ঠীর ওপর হামলার বিষয়টি সমন্বয়ের জন্য সরকারি কর্মকর্তাদের একটি গ্রুপে এক সাংবাদিককে যুক্ত করেন, আর সেখান থেকেই এটি ফাঁস হয়। তুরস্কের প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি সিএইচপি বলেছে আগাম নির্বাচনের ঘোষণা এবং ইস্তাম্বুলের কারাবন্দী মেয়র একরাম ইমামোগলুকে মুক্তি না দেওয়া পর্যন্ত বিক্ষোভ অব্যাহত থাকবে। টানা 8 দিন ধরে তুরস্কে বিক্ষোভ অব্যাহত রয়েছে। এরদোয়ান বিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত 1400 জনের বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে রয়েছে শিক্ষার্থী, সাংবাদিক ও আইনজীবী। ইস্তাম্বুলের মেয়র একরাম ইমামোগলুকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করার পর বিক্ষোভ ছড়িয়ে পড়ে। প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি সিএইচপি জানিয়েছে ইমামোগলুর সমর্থনে এবং তার গ্রেফতারের প্রতিবাদে শনিবার ইস্তাম্বুলে একটি বড় সমাবেশের পরিকল্পনা করা হয়েছে। 2022 সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইউক্রেনে নিহত হয়েছেন 12,881 জন বেসামরিক। এই নিহতদের মধ্যে 681 জনই শিশু ও অপ্রাপ্তবয়স্ক। সেই সঙ্গে আহত হয়েছেন 30,500 জনেরও বেশি বেসামরিক ইউক্রেনীয়। জাতিসংঘের মানবিক সহায়তা দপ্তরে ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি জেনারেল জয়েস মেসুইয়া বুধবার জাতিসংঘের সর্বোচ্চ ক্ষমতাধর অঙ্গ সংস্থা নিরাপত্তা পরিষদের বৈঠকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান ইউক্রেনের যে 4 প্রদেশ রাশিয়া দখল করেছে সেসব প্রদেশের অন্তত 15 লাখ মানুষের বর্তমানে জরুরি ভিত্তিতে মানবিক সহায়তা প্রয়োজন, কিন্তু বিধিনিষেধ থাকার কারণে সেসব অঞ্চলে জাতিসংঘের ত্রাণ সামগ্রী পৌঁছাতে পারছে না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশের নির্বাচন প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছেন। এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে সই করেছেন তিনি। ট্রাম্পের আদেশ অনুযায়ী যুক্তরাষ্ট্রে ভোটার হিসেবে নাম নথিভুক্ত করতে হলে দিতে হবে নাগরিকত্বের প্রমাণপত্র, আর নির্বাচনের দিনের মধ্যেই গোটা দেশ থেকে সব ব্যালট গ্রহণ নিশ্চিত করতে হবে। রাজ্যগুলো আর নির্বাচনের পরের দিন পোস্টাল ব্যালট গ্রহণ করতে পারবে না। হোয়াইট হাউসে নির্বাহী আদেশে স্বাক্ষরের সময় ট্রাম্প বলেন তিনি নির্বাচনী জালিয়াতি বন্ধ করতে চান। এ পদক্ষেপ সেই লক্ষ্য অনেকটা এগিয়ে নেবে। বর্তমানে যুক্তরাষ্ট্রে 18টি রাজ্যে নির্বাচনের দিনের পরও পোস্টাল ব্যালট গ্রহণ করার নিয়ম আছে, যে ব্যালটগুলো নির্বাচনের আগের দিন অথবা নির্বাচনের দিনে ডাকযোগে পাঠানো হয়। ট্রাম্পের আদেশে এই নিয়ম আর থাকবে না। দক্ষিণ কোরিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলে টানা 6 দিন ধরে চলা দাবানলে এখন পর্যন্ত 26 জন নিহত হয়েছেন। পুড়ে ছাই হয়ে গেছে 20,000 হেক্টরেরও বেশি বনভূমি সহ ঘরবাড়ি ও কারখানা। সময় যত যাচ্ছে তীব্র বাতাসের কারণে দাবানল ততই ভয়াবহ রূপ নিচ্ছে। দাবানলে অগ্নি নির্বাপন হেলিকপ্টার দুর্ঘটনায় এক পাইলট নিহত হয়েছেন। কোরিয়া বন পরিষেবা জানিয়েছে আকাশপথে অগ্নি নির্বাপন অভিযান চালানোর সময় হেলিকপ্টারটি সিনপিয়ংমিয়নে একটি পাহাড়ি অঞ্চলে বিধ্বস্ত হয়। দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলের 30,000-এরও বেশি মানুষ বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে চলে গেছেন। কর্তৃপক্ষ জানিয়েছে তীব্র বাতাস এবং শুষ্ক আবহাওয়ার কারণে সৃষ্ট দাবানলে প্রায় 20,000 হেক্টরেরও বেশি বনভূমি পুড়ে ছাই হয়ে গেছে। ঘরবাড়ি কারখানা সহ 209টি ভবন আগুনে ধ্বংস হয়েছে। 5,000 নিরাপত্তা কর্মী ঘটনাস্থলে কাজ করছেন। তবে তীব্র বাতাসে অগ্নি নির্বাপন প্রচেষ্টা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন আত্মঘাতী ড্রোন উদ্ভাবন করেছে উত্তর কোরিয়ার সেনাবাহিনী। বৃহস্পতিবার দেশটির সংবাদ মাধ্যম KCNA জানিয়েছে এসব ড্রোনের পরীক্ষামূলক ব্যবহার পর্যবেক্ষণ করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। KCNA জানিয়েছে গোয়েন্দা ড্রোনের উন্নততর সংস্করণ যাচাই করে দেখেছেন কিম। নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ, বৈদ্যুতিক সংযোগ বিঘ্নিত করা এবং হামলা ব্যবস্থার উন্নততর প্রযুক্তিও কিম পর্যবেক্ষণ করেছেন বলে জানিয়েছে KCNA। নতুন ধরনের ড্রোনগুলো স্থল ও সমুদ্রে শত্রুপক্ষের উপস্থিতির পাশাপাশি কৌশলগত লক্ষ্যবস্তু শনাক্ত করতে সক্ষম। এবারই প্রথম একটি আকাশভিত্তিক সতর্কীকরণ উড়োজাহাজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে পিয়ংইয়ং। রমজান মাসের শেষ সপ্তাহে লন্ডনে জমে উঠেছে ঈদ বাজার। আসন্ন ঈদকে সামনে রেখে সবাই ছুটছেন শপিং সেন্টারগুলোতে, কিনছেন পছন্দের পোশাক। ক্রেতারা জানিয়েছেন এবার পোশাকের দাম সাধ্যের মধ্যেই রয়েছে। ক্রেতাদের আকৃষ্ট করতে নানা ডিজাইনের পোশাকের পসরা সাজিয়েছেন ব্যবসায়ীরা। বিক্রি নিয়েও সন্তুষ্ট তারা। লন্ডনের ঈদ বাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন আরিফ মাহফুজ। ঈদ মানেই খুশি আর ঈদ মানেই আনন্দ, আর এই আনন্দকে পরিপূর্ণ করতে ঈদে চাই নতুন জামা। প্রায় সকল বয়সের নারী, পুরুষ আর শিশু সকলেই ছুটছেন ঈদের শপিংয়ে। ঈদকে সামনে রেখে জমে উঠেছে লন্ডনের ঈদ বাজার। প্রায় সবগুলো বিপণী বেতানি ক্রেতাদের ভিড়ে কানায় কানায় পরিপূর্ণ। সাধ্যমতো কিনছেন পছন্দের জামা কাপড়। শুধু জামা কাপড়ই নয়, আবার অনেকেই ছুটছেন জুয়েলারি দোকানগুলোতে। তো আজকে কিনছি হচ্ছে পাঞ্জাবি, আমার হচ্ছে হাউসমেটের জন্য। আসছি ঈদ শপিং করার জন্য। শাড়ি, পাঞ্জাবি, মেয়েদের জন্য সেলোয়ার কামিজ। ঈদর মার্কেটে আইসি ফ্যামিলি লইয়া আইয়া দেখলাম অনেক কালেকশন, নিউ কালেকশন আইছে। Today basically I bought a suit for my sister-in-law. ঈদকে সামনে রেখে নারী, পুরুষ ও শিশুদের জন্য নতুন নতুন সব কালেকশনে দোকান সাজিয়েছেন ব্যবসায়ীরা। এবারের ঈদেও ছেলেদের জন্য পাঞ্জাবি, মেয়েদের জন্য শাড়ি, লেহেঙ্গা, কামিজ, সালোয়ার রয়েছে পছন্দের তালিকায়। সব মিলিয়ে বিক্রয়ে সন্তুষ্টি প্রকাশ করছেন ব্যবসায়ীরা। The business is very good, sir. As in your words, as you guys saying, like Alhamdulillah, it's all good, sir. আমাদের শপে অ্যাকচুয়ালি সব ধরনের কালেকশনই আছে। ফার্স্ট ঈদের মধ্যে তো আমাদের ফার্স্টের দিকে একরকম ছিল, বাট এখন এই লাস্ট এই উইকটাতে প্রচুর সেল হচ্ছে আলহামদুলিল্লাহ। রমজানের শেষ সপ্তাহে ব্যস্ত রয়েছে লন্ডনের বিপণী বিতানগুলো। বেশিরভাগ ক্রেতাই বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, শ্রীলঙ্কান কমিউনিটি থেকেই এসেছেন শপিং সেন্টারগুলোতে। সবাই চান সুন্দর একটি ঈদ উদযাপন। রমজানেরই রোজার শেষে এলো খুশির ঈদ, আর এই ঈদকে কেন্দ্র করে সবাই মেতেছেন ঈদের কেনাকাটায়। সবারই ইচ্ছা ঈদের দিন পরিবার পরিজনের সাথে নতুন কাপড়ের সুগন্ধি ছড়িয়ে উদযাপন করবেন ঈদ, পরিপূর্ণ করবেন ঈদের আনন্দ। আরিফ মাহফুজ, ৭১, লন্ডন। দর্শক, এই ছিল আজকের আয়োজনে। কাল একই সময়ে আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।